দেখো, এখানে সারা ঘর ভেসে যাচ্ছে আর মিনসে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। ওগো, বলি কুম্ভকর্ণের 101তম নাতি, ওঠো। কে রে কে রে কে রে কে রে? আমি গো, আমি তোমার অগ্নি সাক্ষী করে বিয়ে করে আনা বউ। উফ, আবার কি হইল? বেশ তো এপাশ ফিরে ওপাশ ফিরে নাক ডেকে ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছ, কিন্তু বৃষ্টির জলে রান্নাঘর যে ভেসে যাচ্ছে সে খেয়াল আছে? এবার তো আর উনুন খানাও জ্বালাতে পারবো না। ইস, কতবার বলেছি একটু ভালো করে টালি দিয়ে ছাদটা করে দাও, কিন্তু আমার কথা তো কানেই তোলো না। এই তো দেখতেছো অবস্থা। হুজুর যা বেতন দেয় তা তো খাইতে পড়তেই শেষ হইয়া যায়। হাতে তো কিছুই বাঁচে না যে টালিটা দিয়া ছাদটা একটু ঠিক করুন। ব্যাস, বাঁচে না বললেই যেন সব সমস্যা মিটে গেল। তাহলে আর কি, এবার যখন চৌকির ওপরেও জল পড়বে তখন দেখো। না 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 না, এই রকমটা আর হইতে দেওয়া যাবে না। আসলে আমি সব সময় নরম গলায় কথা কই কিনা, তাই হুজুর আমার উপর পেয়ে বসেছেন। কাল কাল আমি সভায় গিয়া এর একটা হেস্তনেস্ত করুম। উফ বাবা, এমন করে কথা বলছো যেন তুমি বললেই হুজুর তোমার সামনে টাকার পুটলিটা এগিয়ে দেবে। আরে ওই সব নিয়ে তুমি কিছু ভাইবো না বউ। আমারে শুধু একবার সভায় যাইতে দাও, তারপর আমি এর একটা বিহিত করুম, হয় এসপার নয় ওসপার। ইস, কি অবস্থা করেছো নিজের? মাথার চুলগুলো দেখেছো? এই গণেশের জন্যই আপনার একদিন মান সম্মান ডুবে যাবে হুজুর। এই রকম ভিজে পোশাক পরে কেউ সভায় আসে? ঠিকই তো গণেশ, নায়েব তো একদম খাঁটি কথাই বলেছে। এই রকম ভিজে জামা, মাথার চুলগুলোর কিরকম খাড়া খাড়া অবস্থা, এই অবস্থায় কেউ সভায় আসে? আপনি যেমনটা রেখেছেন হুজুর সেই রকমই তো থাকুন। ঘরের ছাদ ফুটো হইয়া ঘর ভাইসা যাচ্ছে, আর তাই আর শুকনো জামা কাপড় কি করে পরুম বলুন তো হুজুর? তোমার ঘরের ছাদ ফুটো তা তুমি ঠিক করো, এখানে হুজুর কি করবেন? হুজুর, আপনি আমারে যা বেতন দেন তাতে ওই খাওয়া পড়ার পরে হাতে তো আর কিছুই বাঁচে না। ব্যাস, তাহলে আর কি, এবার তাহলে মরা কান্না কাঁদতে শুরু করো আর হুজুরের থেকে টাকা হাতাতে শুরু করো। আচ্ছা, এই তোমার না হয় চলছে না গণেশ, তাহলে বাকিদের চলছে কেমন করে? আর সকলেরই তো 2টা করে আয় হুজুর, আমার তো আর সেই বালাই নাই, তাই আমার চলছে না। এক লোকের 2টো আয়? হ, পুরোহিত তো বাড়ি বাড়ি গিয়ে পূজাও করে, লাঠিয়াল ঘোড়া বেচা কেনা করে, কবি বাড়িতে গিয়ে গান শেখায়। ও বাবা, গণেশ তো দেখছি একেবারে কোমর বেঁধে তৈরি হয়ে এসেছে। বেশ বেশ, এখন তাহলে আমি কি করব? যা করার আপনারই করতে হইবে হুজুর, আপনারে আমার মাইনে বাড়াইতেই হইবে। মাইনে বাড়ানো কি বাচ্চার হাতের মোয়া? তোমার মাইনে বাড়বে আর আমরা কি সকালে বসে বসে কলা খাবো? এই, হয় সোজা পথে আমার মাইনে বাড়বে, নইলে গণেশের যা করার ঠিকই করবে। কই গো বউ, দাও দাও দাও, কলাটা মূলাটা এনে দাও দিনি। তুমি কোন রাজকাজ করে এলে গা যে তুমি আসতেই তোমার পেছনে আমাকে কলাটা মূলোটা নিয়ে দৌড়াতে হবে? না 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 না, এখনো কিছু করি নাই, কিন্তু এইবার মনে হয় করতে হইবে। ওই তো সাত সকালে ঘুম থেকে উঠে পড়ি কি মরি করে হুজুরের কাছে ছুটে গেলে। হুজুর কি তোমায় দেখে গদগদ হয়ে তোমার মাইনে বাড়িয়ে দিলেন? না না, হুজুর কি আর অত সহজে ঘাড় বেঁকা করবেন? আমি জানতাম তোমাকে দিয়ে কিছুই হবে না। তোমার দৌড় যে কতখানি তা খুব ভালো করে জানা আছে আমার। তোমার যত হম্বিতম্বি সবই বাড়িতে। হ্যাঁ, তবে হুজুর রে হালকার উপর পাতলা কইরা যা দাওয়াই দিয়ে আইছি না, তাতেই মনে হয় কাজ হইবে। কি বলছো কি? তার মানে তুমি হুজুরের সাথে ঝগড়া করে এসেছো? বলি যত দিন যাচ্ছে তোমার কি বুদ্ধি শুদ্ধি লোপ পাচ্ছে নাকি? আরে বাবা, কামড়াইতে না পারি, ঘুরিয়ে ফোঁসটা তো করতে পারি। এইবার দেখি
আমার এই ফোঁসের দৌড় কতখানি। কি হলো নায়েব, বেলা তো গড়িয়ে গেল, কিন্তু গণেশ তো এখনো এলো না। গণেশ আবার সত্যি সত্যি বেঁকে বসলো না তো? আপনি শুধু শুধুই এত ভয় পাচ্ছেন হুজুর। গণেশের নিজের ওই অত বড় শরীর নিয়ে দেখতে পারবে না, ও বরং গড়িয়ে গড়িয়েই আবার সভায় চলে আসবে। তার মানে বলছো গণেশ আবার ঠান্ডা হয়ে যাবে? হয়ে যাবে কি হুজুর, এতক্ষণে হয়ে গেছে। গণেশের ওইসব ফাঁকা আওয়াজ, গণেশের এখানে ছাড়া আর কোনো গতি নেই হুজুর। গণেশের ওই হুমকিতে আপনি একদম ভেঙে পড়বেন না। আপনাকে কিন্তু শক্ত হাতে বিষয়টা দেখে নিতে হবে। তাইলে হুজুর কি ঠিক করলেন? না 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 না, আমাকে একদম ভেঙে পড়লে চলবে না, আমাকে শক্ত হাতে বিষয়টা দেখে নিতে হবে। দেখো গণেশ, ওইসব মাইনে টাইনে আমি বাড়াতে পারবো না। আহ, তাইলে তাইলে আর এই চাকরি আমিও করতে পারলাম না হুজুর। আমার কি আনন্দটাই না হচ্ছে। এতদিনে মনে হয় এই আপদটা বিদেয় হবে। এইসব ফাঁকা আওয়াজ শুনিয়ে কোনো লাভ নেই গণেশ। আমি খুব ভালো করেই জানি তোমার এখান ছাড়া আর কোনো গতি নেই। অন্য কোথাও গিয়ে পয়সা রোজগার করার মতো তোমার এলেমি নেই। শোনেন হুজুর, আমার নাম হইল গণেশ। যদি আমি চাই না, তাইলে ঢেউ গুনে গুনেও টাকা রোজগার করতে পারি। তাহলে এখানে কি করছো বাবা? যাও না সমুদ্রের ধারে যাও, দেখি ক পয়সা বালিতে কুড়িয়ে পাও। তোমার যদি এই মাইনেতে এখানে পোষায় এখানে থাকো, নইলে তুমি অন্য ব্যবস্থা দেখে নিতে পারো। সে তো নিশ্চয় হুজুর, কিন্তু এইবার আমি আপনারে চোখে আঙুল দিয়া দেখাই দিমু যে রোজগার করা কারে কয়। বলি কি গো, হঠাৎ এই বিদ ঘুটে সময় পুটলি বাঁধছো কেন? বুঝলে বউ, এইখানকার কাজ কারবার যত তাড়াতাড়ি হোক গোটায় ফেলতে হইবে। এসব কি বলছো গো? তুমি কি আবার কোনো স্বপ্ন দেখেছো নাকি? এখনো তো আসল কথা বলি নাই। শুনলে তোমার তো মুখ দিয়া কথা বেরোনোই বন্ধ হইয়া যাবে। শোনো তবে, হুজুরের বিরুদ্ধে কথা কইছি বলে হুজুরের সভা থেকে চাকরিটা আমার গেছে। গেছে? দেখলে তো, আমি তোমাকে আগেই বারণ করেছিলাম হুজুরের সাথে কোনো বাগ বিতণ্ডায় জড়িও না। এই তো এই পুটলি বেঁধে 1 বছরের জন্য আমি বেরিয়ে পড়তাছি। ঠিক 1 বছর পর আমি অনেক টাকা রোজগার কইরা ফিরে আসুম। তখন হুজুরে দেখামু কার কত মুরত। ওগো, তুমি চলে গেলে আমি তো একদম একা হয়ে যাব গো। আমি এই ফাঁকা বাড়িতে কি করে থাকবো? আরে তুমি চিন্তা করতাছো কেন? ফুসকা সুরমুর ওদের মা বাবা সবাই তো রইলো। তোমায় সবাই ঠিক দেখে রাখবো। আর আমারে নিয়ে তুমি চিন্তা করো না, আমি ঠিক 1 বছর পর ফিরে আসুম। উফ, হাঁটতে হাঁটতে তো অনেকটাই পথ চলে আইলাম, কিন্তু এদিকে আকাশের অবস্থা তো ভালো না। মুখ ভার করে বইসা আছে, যখন তখন কান্না শুরু করলো বলে। এই অবস্থায় মাথা গোজার একটা ব্যবস্থা করতে হয়। ওই দূরে একটা গ্রাম দেখতে পাচ্ছি মনে হচ্ছে। যাই, ওই দিকেই যাই। ওরে বাবা, এইখানকার লোকেরা দেখতাছি মানুষের সাথে সাথে ভগবানরেও দরজা বন্ধ কইরা রাখে। যাক বাবা, এই বাইরেই একটু বসি। ও বাবা, এটা কে? একে তো এর আগে কোনোদিন এখানে দেখিনি। মনে হচ্ছে ভিন দেশ থেকে এসেছে। না না ভাই, আমারে ওইভাবে দেখারও কিছু নাই। ঈশ্বরের কোলে তো সকলেরই স্থান হয়, তাই আমিও এই মন্দিরেই বিশ্রাম নিচ্ছিলাম। দেখো দেখো, লোকটা কি ভালো কথা বলে দেখো। মনে হইতাছে এদের সাথে বন্ধুত্ব বাড়াইলে আমার আখেরে লাভই হইবে।
তা ভাই তোমরা কি এই গ্রামেরই লোক নাকি? হ্যাঁ, এই বনদেবী গ্রাম আমাদের সকলের গ্রাম, কিন্তু এবার মনে হচ্ছে এই গ্রাম ছেড়ে আমাদের চলে যেতে হবে। কেনে কেনে? আরে তুমি তো জানো না, আমাদের গ্রামে কলেরা রোগ ও মহামারীর আকার ধারণ করেছে। হুটহাট এখান সেখানে লোক মরে যাচ্ছে। এই তোমরা কি সকলে মিলা এই মন্দিরে পূজা দিতে আইছিলে? হ্যাঁ গো বাছা, এটা গ্রামের একমাত্র মন্দির, কিন্তু আমাদের যা পোড়া কপাল, এই মন্দিরের একমাত্র পূজারীও কলেরা রোগে মারা গেছে। তাই এই মন্দির অধিকাংশ সময়ই বন্ধই থাকে। আমাদেরও মনে হয় এবার এই গ্রাম থেকে পাতারি গুটিয়ে চলে যেতে হবে, নইলে তো সকলে অকালে মরবে। তুমি তোমার ভালো চাইলে বাছা এখান থেকে পালাও। নতুন গ্রামে যখন আই পড়ছি তখন একটু সারা গ্রামটা ঘুরে দেখতে বড় মন করতাছে। ওরে বাবা, এ কি সর্বনাশের দৃশ্য! যে পুকুরে জামা কাপড় কাচছে, বাসন মাজছে, গরুর স্নান করাচ্ছে, সেই পুকুর থেকেই আবার খাবার জল ভরছে। এইবার বুঝতে পারছি এই গ্রামের লোকগুলা ভীষণই অজ্ঞ। এক্ষুনি এদের ডাইকা সাবধান করে দিতে হইবে। এই তোমরা সকলে মিলে একবার শোনো, আমার খুব দরকারি কথা আছে তোমাদের লগে। তুমি তো মন্দিরের সামনে ছিলে, এখানে কি করছো? তোমাদের ভালোর জন্য কিছু কথা কইতে চাই। তা বাছা, তোমার আবার আমাদেরকে কি বলবার আছে? তাড়াতাড়ি বলো দেখি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বলো। আমাকে আবার জল ভরে ঘরে যেতে হবে, বাচ্চাটা একা আছে তো। শোনো বলতাছি, আমি তখন থেকে দেখতাছি তোমরা যে জলে জামা কাপড় কাচছো সেই জলই আবার কলসিতে ভরতাছো খাবার জন্য। যে জলে গরুর স্নান করাচ্ছো সেই জলেই আবার বাসন মাজতাছো। হ্যাঁ, তাতে হয়েছেটা কি? আরে ভাই, এই কইরাই তো তোমার গ্রামে কলেরা রোগ মহামারীর আকার নিচ্ছে। ও মা, লোকটা বলে কি? লোকটা পাগল মনে হয়। আমি পাগল নই, পাগল তোমরা। ভালোর জন্যই কইতাছি, এই অব্যবস্থা বন্ধ করো, আর পারলে জল ফোটায় খাও। বলি শোনো বাছা, আমাদের বাপ ঠাকুরদা 14 পুরুষ এইভাবে করে খেয়ে গেল, আর ইনি এসেছেন এখন আমাদের জ্ঞান দিতে। যাও তো বাছা, যাও। তুমি তোমার নিজের চরকায় তেল দাও, আর আমাদের কাজ করতে দাও। আমার বুদ্ধির চাকা তেল ছাড়াই গড় গড় কইরে এগিয়ে যাইতাছে। আমি খুব ভালো মতোই বুঝতে পারতাছি এইখানে আমারে কি করতে হইবে। ওইদিকে গ্রামের একমাত্র পুরোহিত নাই, আর এই লোকগুলার জীবনেও মূর্খতার অভাব নাই। তাই আমি যদি একবার পুরোহিত সাইজা জাকিয়া বসতে পারি আর এই লোকগুলার উপকার করতে পারি, তাইলে এই গ্রামে আমার খ্যাতি মুখে মুখে ছড়ায় পড়বে, টাকা পয়সাও ভালোই আমদানি হইবে। একেই বলে এক ঢিলে দুই পাখি। এইভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। গ্রামের মন্দিরে নতুন পূজারীর ভূমিকায় গণেশের খ্যাতি গ্রামের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করে। গ্রামের লোকেরা গণেশের কথা শুনে চলা শুরু করে এবং তারা সুফলও পায় হাতে নাতে। গণেশের জন্য চাল, আটা, ফল, মূল 4 বেলা খাওয়ার জন্য কোনো কিছুরই অভাব হয় না। পুরোহিত হয়ে যাওয়ার পরে সকলে না হলেও বেশ কয়েকজন আমার কথা মতো কাজ করেছে, আর তার সুফলটাও পেয়েছে। এবার তাদের মুখে মুখে আমার খ্যাতি ছড়িয়ে পড়লেই ব্যাস কেল্লা ফতে। তোমরা খাবারের থালা সাজাতে এত দেরি করলে না? পূজারী মশাইয়ের খাওয়ার সময় তো হয়ে গেছে সেই কখন। আরে,
ওনার ভোগ তো আর যেন তেন করে সাজাতে পারি না। উনি তো ঈশ্বরেরই আরেক রূপ। সত্যি সত্যি এতদিনে ঈশ্বরের কৃপা হয়েছে আমাদের ওপর। ওনাকে স্বয়ং ঈশ্বরই আমাদের গ্রামে পাঠিয়েছে রে। হ্যাঁ গো, কিন্তু আমার মাথায় না একটা চিন্তা ঘুরছে। উনি আবার হুট করে চলে যাবে না তো? আমিও তো সেই চিন্তাই করছি। প্রণাম পূজারী মশাই। বাবা, সদল বলে হাজির, আর মুখ চোখ দেখে মনে হচ্ছে শরীর গতিক বেশ তরতাজা হয়ে গেছে। সবই আপনার দয়া পূজারী মশাই। আপনার দয়াতেই গ্রামে কলেরা রোগের প্রকোপ কমেছে। তার মানে জল ফুটিয়ে খেয়ে আর পুকুরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে সকলে ভালোই উপকার পাচ্ছ, কি বলো? পূজারী মশাই, এখন সারা গ্রামের লোকেরাই এটা মানতে শুরু করেছে যে আপনি ঈশ্বরের বর পুত্র। ঈশ্বর স্বয়ং আপনাকে আমাদের কাছে পাঠিয়েছেন। হ্যাঁ, তা তো ঠিকই। ঠাকুরের স্বপ্নাদেশ পেয়েই তো আমার এই গ্রামে আসা। আমাদের কি কপাল! শোনো, এবার আমি যে মন্ত্র বলবো সেটাই তোমরা পাঠ করবে। পুজো করো মন দিয়ে, ভক্তি দিয়ে জুড়ি জুড়ি, সাথে দেব ফলমূল, দক্ষিণা ঝুলি ভরি। গণেশকে ছাড়া সভাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। এখন মনে হচ্ছে তখন গণেশের কথাটা শুনলে ভালোই হতো। এই নায়েব, এই তুমি হলে যত নষ্টের গোড়া। তোমারই জন্য আজ এই অবস্থা। আমার সভাটা নিষ্প্রাণ হয়ে গেছে গো। গণেশ গেছে ভালো হয়েছে মহারাজ, আর সভা নিষ্প্রাণ হতে যাবে কেন? আমি তো আছি। তুমি থেকে তো আমার কোনো স্বর্গের সিঁড়ি করছো না নায়েব। উল্টে আমার কানে এই কথাও এসেছে যে তুমি ভাড়ার খালি করে দেওয়ার মতলব করেছো। এদিকে রাজ্যে দিকে এদিকে নানা সমস্যা জন্ম নিচ্ছে, কিন্তু এই অবস্থায় আমাকে সুপরামর্শ দেওয়ার মতো কেউ নেই। এখন গণেশ কবে ফিরবে সেই অপেক্ষাতেই তার পথ চেয়ে বসে থাকি। এই হইল ৪,৯৯৯ আর এই হইল ৫,০০০। বাহ 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 বাহ, আমি ভালোই বুঝতে পারছি এই কয়েক মাসে গ্রামের লোকেদের ভেট পেয়ে আমার পেটটা বেশ ভালোই ফুলে ফেপে ঢোল হইয়া উঠছে। আর ওইদিকে গ্রামের লোকেরা এতদিনে বুঝা গেছে যে কি কি করলে সুস্থ স্বাভাবিক জীবন কাটানো যাবে। তাই এইবার আমারও এইখান থেকে পাত্তারি গোটানোর সময় হইল। এ কি পূজারী মশাই, আপনি কোথায় চললেন? বলছি, এই গ্রামে তো অনেক দিন হইল, এবার দেখি অন্য কোন গ্রামে কারুর উপকারে আসতে পারি কিনা। ও ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, বলি তাহলে আমাদের কি হবে? আরে গ্রামে কলেরা তো নির্মূল, কিন্তু আবার যদি হয়? ওই যে জল ফুটিয়ে খাওয়া আর একই পুকুরে গরু মোষের স্নান, জামা কাপড় না কাচা, বাসন না মাজা, বুঝলে? আসি তাহলে, ভালো থেকো। কে জানে আর কতদিন গণেশ গণেশ করে হাপিত্তেশ করে বসে থাকতে হবে। না 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 হুজুর, আপনারে আর হাপিত্তেশ করতে হইবে না। আপনি ডাকলেন আর আমি স্বয়ং উপস্থিত। গণেশ, গণেশ তুমি এসেছো? মানে 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 তুমি সত্যি ফিরে এসেছো? ও, আপদটা আবার ফিরে এসেছে। শুধু ফিরেই আসিনি, সাথে রোজগারও করে নিছি হুজুর, যাতে আমার যোগ্যতা নিয়ে আর প্রশ্ন না ওঠে। তাই নাকি? এই কি করে করলে গণেশ? আসলে ওই বনদেবীর গ্রামকে কলেরা রোগ থেকে সারিয়ে তুলেই এই সব রোজগার হয়েছে হুজুর। ধন্য গণেশা, ধন্য। তুমি দেখিয়ে দিলে যে তুমি পারো। আমি আজ থেকে তোমার বেতন দ্বিগুণ করে দিলাম। হে, কি এবার খুশি তো? খুব খুব খুশি হুজুর।